তোমাদের জন্য একটা ঘোষণা আছে, যেটা আমার তরফ থেকে আমি একটা ঘোষণা দিচ্ছি, এবং এটা অ্যাক্সিসের ব্যানার হতে যাচ্ছে সামনের 18 অক্টোবর। ঠিক আছে, আমরা একটা ওয়ার্কশপ করব। ওয়ার্কশপটা তোমরা জানো সেমিনার হয়, ওয়ার্কশপ কি? ওয়ার্কশপটা মানে হচ্ছে ওয়ার্কশপ, অনেকের ওয়ার্কশপ সম্বন্ধে নলেজ আছে, অনেকের ওয়ার্কশপ সম্বন্ধে নলেজ নাই। তো আমরা যেটা হচ্ছে, আমরা ভিন্ন ধর্মী একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে, যেখানে থার্ড ইয়ারের স্টুডেন্ট থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট পর্যন্ত এটা সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। এবং আমরা সাধারণত, তোমরা ভালো করে জানো যে কমন মেডিসিনে তোমরা আরএফএসটি করো, ঠিক আছে? অনেকে আরএফএসটি ডাটা কালেকশন, একটু জাস্ট মনে করে আরএফএসটি তো মানে হচ্ছে ঘোরাঘুরি করে চলে যায়, ঠিক আছে? কিন্তু আরএফএসটির সময়ও কিন্তু তোমাদের একটা রিসার্চ হয়, ঠিক আছে? এটা অনেকে বুঝে, অনেকে বুঝে না, অনেকে এটাকে মানে ঠিক মতো ইনভলভমেন্ট থাকে, অনেকে ইনভলভমেন্ট হয় না, এটা অনেকটা ব্যাপার হয়, এটা ডিপেন্ড করে। বাট একটা স্টাডির প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করা যায়, ইভেন তোমরা না যারা ক্লিনিক্যাল স্টুডেন্ট আছো, তোমরা তো দেখা যাচ্ছে হসপিটালে তোমরা হিস্ট্রি নাও, ডাটা, তারপর হচ্ছে রুগীদের কি চিফ কমপ্লেন আছে, এগুলো কিছু অনেক কিছু কিন্তু দেখো। এখন ওইগুলো দিয়েও কিভাবে একটা রিসার্চ করা যায় বা একটা পাবলিকেশন করা যাবে, এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমি একটা ওয়ার্কশপ করাতে চাচ্ছি, বা অ্যাক্সিস আমার সাথে যোগাযোগ করেছে একটা ওয়ার্কশপ করার জন্য, যাতে তোমাদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? ইন জেনারেলি থার্ড ইয়ার থেকে একদম হচ্ছে তোমার যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, সবার এটা কাজে লাগবে। এখন তোমাদের করণীয়টা কি? তোমাদের করণীয় হচ্ছে, যেই মেসেজটা আমি আজকে বললাম যে ওয়ার্কশপটা হঠাৎ করে আমরা করতে যাচ্ছি, তুমি তোমার যত বন্ধু বান্ধব এবং হচ্ছে তোমার যারা সিনিয়র ভাইরা আছেন, ঠিক আছে, এইটা সবাইকে একটু একটু ইনফরমেশনটা দিবা, যাতে সবারই এটা কাজে লাগবে, ঠিক আছে? সো আমি চাচ্ছি যে আমাদের একটা সবাই মিলে, আমরা তো আসলে কি, আমরা তো এখনো জ্ঞানের সমুদ্রে, আমরা এখনো পর্যন্ত শিখতেছি। আমি তো নিজেকে এখনো পর্যন্ত কখনোই শিক্ষক ভাবি না, আমি এখনো স্টুডেন্ট। কিন্তু এই যে জ্ঞানটাকে, এই জ্ঞানটাকে আমি সবার সাথে আমি একটু ভাগ করতে চাই। কারণ যতই ভাগ করব, দেখা যাচ্ছে যে আমাদের সময় আমরা যে সমস্যাটা ফেস করেছি, ঠিক আছে, দেখা যাবে ওই সমস্যা যাতে তোমরা ভবিষ্যতে না পড়ো, বা আমরা যে সকল পথে হাঁটতে গিয়ে আমরা হোঁচট খেয়েছি, এই হোঁচট খাওয়ার হাত থেকে যেন তোমরা ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশনও ভালো করো, ইভেন তোমরা যেন পাবলিকেশন করতে পারো, এটা এখন থেকে তোমাদের হাতে খড়ি আমি দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? যেমন অনেক মেডিকেল কলেজে এই লকডাউনের সময় আমি আজকে একটু সময় নিই, ঠিক আছে? আমার আজকে টপিকসটা মোটামুটি শেষের পথে, অল্প একটু রেজিস্ট্রেন্ট পড়াবো, একটু গল্প করি তোমাদের সাথে, তোমাদের সাথে গল্প করা হয় না। যেমন থার্ড ইয়ারের আমি লকডাউনের মধ্যে কয়েকটা মেডিকেল কলেজের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট ওরা কিছু রিসার্চ করেছে, ঠিক আছে? ওরা নিজেরা নিজেরা রিসার্চ করে পাবলিকেশনের কাজ করেছে, ওইগুলো আবার ওরা আমাকে পাঠিয়েছে। ইভেন কয়েকটা স্টুডেন্ট আছে, তারা কি করলো, আমাকে ডাটা পাঠিয়েছে, আমি অ্যানালাইসিস করে দিয়েছি। সো এটাকে ওদেরকে আবার দেখাই দিলাম যে কিভাবে কি করতে হয়। তো এখন তুমি মনে করো থার্ড ইয়ার থেকে স্টুডেন্ট শিখতেছে, ফোর্থ ইয়ার থেকে স্টুডেন্টরা শিখতেছে, এতে কি হবে, একটা সময় তোমরা যখন এই জিনিসগুলো শিখতেছো, দেখা যাবে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতেই তোমাদের পাবলিকেশন হয়ে গেছে। যখন তোমরা পোস্ট গ্রাজুয়েশনে যাবা, তখন দেখবা থিসিস পোর্শন নামে একটা বিশাল পোর্শন আছে, এবং থিসিস কিন্তু পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের মাথাটা খারাপ করে ফেলে, ঠিক আছে? প্রোটোকল প্রেজেন্টেশন, থিসিসটা কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে করা যায়, একটা টাইটেল কিভাবে করতে হয়, এগুলো অনেক কিছু ব্যাপারগুলো একটা বলতে গেলে আমাদের স্টুডেন্টরা, হ্যাঁ, সবাই মিলে একটা একটা সমুদ্রে পড়ে যায়। এখন সমুদ্র থেকে যদি এখন তুমি প্রথম থেকে যদি তুমি ABCD EFGH এগুলো যদি ভালো করে জানো, তাহলে কিন্তু সমুদ্রে তুমি পড়বা না, খুব ইজিলি ভাবে স্মুথলি করতে পারবা। ইভেন তোমার পাবলিকেশন বাড়তেছে, এবং ইন্টারন্যাশনালি কিন্তু দেখবা যে অনেক, ইভেন পাশ্চাত্য বিভিন্ন দেশে গেলে দেখবা যে অনেক স্টুডেন্ট অবস্থায় অনেকে পাবলিকেশন আছে, এবং কি এতে কিন্তু তোমার এই পাবলিকেশন গুলো কিন্তু তার হায়ার স্টাডিতে খুব কাজে লাগে। তো আমিও চাচ্ছি যে এই বিপ্লবটা নিয়ে আসার জন্য, যে আমাদের থার্ড ইয়ার, যেমন অনেক মেডিকেল থার্ড ইয়ার স্টুডেন্ট পাবলিকেশন আছে, আমি চাই আমার যেটা ইচ্ছা, যে আমাদের বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে সবাই, সব স্টুডেন্টরা এই জিনিসগুলো জানুক, ওরা নিজেরা পাবলিকেশন করুক। মানে তাদের নামটা যদি যদি আমার এই ওয়ার্কশপের মাধ্যমে বা আমার মাধ্যমে যদি কারো এক বিন্দু যদি একটু হেল্প হয়, ঠিক আছে, ওইটা হবে আমার জন্য সার্থকতা। সেই এই জন্যই মূলত হচ্ছে এই ওয়ার্কশপটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে চাচ্ছি, এবং অলরেডি তোমাদের যাতে লাইভ কনভারসেশন হয়, এটার জন্য অ্যাক্সিস থেকে যেটা করা হচ্ছে, তারা তোমাদেরকে জুম লিংক দিয়ে দিবে, ঠিক আছে? মানে হচ্ছে তোমার ওয়ার্কশপ করা থাকাকালীন তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবে। এমনি তো মোবাইলে মেসেজ তোমরা কমেন্ট করো, সাধারণত দেখা যাচ্ছে আমি কমেন্ট গুলো দেখতে পারি না, ঠিক আছে? তো তোমরা যেটা হচ্ছে, তোমাদের লিংক থাকবে, যেই জায়গায় তোমরা বুঝতেছো না সেই জায়গায় আমার জিজ্ঞেস করবো। আর আমি একটা কথাই বলি, আমি কিন্তু সেমিনার টাইপ ক্লাস নিতে পছন্দ করি, মানে কি টু ওয়ে কমিউনিকেশন, আমি ওয়ান ওয়ে কমিউনিকেশন জিন্দিগি তো আমি পছন্দ করি না, বা আমার এটা ভালো লাগে না।
ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে দেখো আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন করতে বলি, বা বলি যে বাবা তোরা কমেন্ট কর, ঠিক আছে? তোরা বুঝতে পারছিস কিনা, কারণ টু ওয়ে কমিউনিকেশন হলে ক্লিয়ার কনসেপ্টটা আসবে। সো এরকম একটা ব্যতিক্রম ধর্মী একটা ওয়ার্কশপ আমরা করতে যাচ্ছি 18 তারিখ। সবার আমন্ত্রণ রইল, সবাই সবাই নিজেরাও আসবে, তোমাদের বড় ভাইদেরকেও এই ব্যাপারগুলো জানাবে, যাতে সবার একটা হেল্প হয়। ঠিক আছে বাবা? তো আমরা একটু তো গল্প করে ফেললাম। তো এবার আমরা টিউবারকুলোসিসের আজকে রেজিস্ট্যান্ট পোর্শনটা পড়া হয়ে গেলে কিন্তু আপনাদের পড়া শেষ। এবং আমি একটা কথা বলি বাবা, সেটা হচ্ছে আমি কিন্তু টিউবারকুলোসিসের আপনাদের কমন মেডিসিন, মাইক্রো মেডিসিন এবং প্যাথর কিছু ব্যাপার আমি কিন্তু একটু কোরিলেট করে দিছি। আপনারা যদি এটা সুন্দর মতো প্রথম থেকে দেখেন আপনারা, আপনাদের কিন্তু পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে? কোরিলেশনটা কিন্তু আমি করে দিছি, আমার স্লাইডগুলোর মধ্যে আমি করে দিয়েছি। ঠিক আছে? যদি আপনারা একটু পড়াশোনা একটু খেয়াল করেন, আপনারা এটা খেয়াল করবে, আপনাদের একটু হেল্প হবে। ঠিক আছে? তো বাবা আজকে শুরু করি কেমন? আজকে তো অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। আচ্ছা, এখন আসো যে টিউবারকুলোসিস নিয়ে, টিউবারকুলোসিস অনেক ক্লাসিফিকেশন, ওপেন কেস, ক্লোজ কেস, বহুত কিছু কেস আছে। ঠিক আছে? কিন্তু হিস্ট্রি দিয়েও কিন্তু একটা ক্লাসিফিকেশন আছে, বা প্রিভিয়াস টিউবারকুলোসিসের উপরেও কিন্তু একটা ক্লাসিফিকেশন আছে। এটা অনেকে জানে, অনেকে জানে না। আজকে এই সকল ব্যতিক্রমধর্মী কিছু জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে? তো আমি আজকের প্রশ্নটা রাখছিলাম এই জন্য যাতে তোমাদের কাজে হেল্প হয়। এটাকে আমরা যদি ক্লাসিফিকেশনটা আমরা করতে পারি কয়েকটা হেডিং এ, একটা হচ্ছে নিউ পেশেন্ট, আর একটা হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট, মানে আগে টিবি ছিল, মাঝখান দিয়ে সুস্থ ছিল, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে? প্রিভিয়াসলি সে হয়েছিল এবং সে চিকিৎসা পেয়েছে। এরপর আরেকটা হচ্ছে রিলাপস পেশেন্ট। এরপর হচ্ছে ট্রিটমেন্ট আফটার ফেলিওর পেশেন্ট। এরপর হচ্ছে ট্রিটমেন্ট আফটার লস টু ফলো আপ পেশেন্ট এবং আদার প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট। এইটা হচ্ছে টোটাল কয়েকটা হেডিং এ আমি ডিজিজের যে হিস্ট্রি দিয়ে যে ক্লাসিফিকেশন গুলো আছে, এই ক্লাসিফিকেশনটা আমি তোমাদের আমি এগুলো আজকে এখন বুঝাবো। ঠিক আছে? যদিও এই ক্লাসিফিকেশন গুলো এখন অ্যাভেলেবেল না, এটা তোমরা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এই জিনিসগুলো দেখবা, যদিও এখন একটু কারেকশন হয়ে গেছে। নিউ পেশেন্ট কারা? নিউ পেশেন্ট তারাই যারা কোনোদিন টিবি ড্রাগ নেয় নাই, অথবা আমি একটা কথা বলেছিলাম, ট্রায়াল থেরাপির কথা বলেছিলাম। মনে করে কোনো পেশেন্টকে তোমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার মেবি টিবি হতে পারে, তাহলে কি হলো, অ্যান্টি টিউবারকুলার ড্রাগটাকে তুমি দিয়েছো, ট্রায়াল থেরাপি, তুমি কয়েকদিন দেওয়ার পর রেসপন্স করছে। যদি এই অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যদি 1 মাসের কম হয়, সেই কেসগুলোকে বলা হচ্ছে নিউ পেশেন্ট। এরপর হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট, যেখানে কোনো পেশেন্ট টিবি ড্রাগ নিবে 1 মাসের বেশি, বা 1 মাস অথবা 1 মাসের বেশি, তাদেরকে আমরা প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্টকে এই ক্লাসিফিকেশনে আমরা পাঠাচ্ছি। এরপর হচ্ছে রিল্যাপস পেশেন্ট। রিল্যাপস পেশেন্ট মানে হচ্ছে তুমি মনে করো তুমি টিবি ড্রাগটা পেশেন্ট ঠিকমতো নিয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল তার সিমটম গুলা রিজলভ হয়ে গেছে। আমি একটা কথা বলি না মাঝে মাঝে তোমাদের বলে যে ওরা তোমার চোরাগুপ্তা হামলা করে, টিবি একটা চোরাগুপ্তা হামলা করে, মানে কি এটা রিল্যাপস করে থাকে, যখন আবার ফেভারেবল কন্ডিশন হয় তখন আবার রিইনফেকশন করে, মানে আবার সে আবার নতুন করে তার যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ করা শুরু করে, এইটাকে বলা হয় রিল্যাপস পেশেন্ট। ঠিক আছে? এবার আসো ট্রিটমেন্ট আফটার ফেইলিওর পেশেন্ট। এখন মনে করছো তুমি অ্যান্টি টিবি ড্রাগটা দিলা, এখন কোনো কারণে এটা ফেইলিওর হইলো, অর্থাৎ টিবি ড্রাগটা তাকে সুস্থ করতে বাধ্য হইলো, মানে সুস্থ করতে ব্যর্থ হইলো, তাহলে এই ধরনের স্পেকট্রামটাকে বলা হচ্ছে ট্রিটমেন্ট আফটার ফেইলিওর পেশেন্ট। ঠিক আছে? এবার আসো ট্রিটমেন্ট আফটার লস টু ফলো আপ পেশেন্ট। এখন আমরা তো জানি যে ডটসের কথা বললাম, ডটসের উৎপত্তি কেন, এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস তোমাদের সাথে গল্প করেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওমিয়া। আচ্ছা, সেটা হচ্ছে এখন আমরা সাধারণত একটি টিউবারকুলার ড্রাগ যখন আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু ব্র্যাকের সংস্পর্শে এসে ওরা কিন্তু মানে আমাদের পেশেন্টদেরকে বিনামূল্যে সাধারণত অ্যান্টি টিউবারকুলার ড্রাগগুলো দেখা হচ্ছে। এবং এই যে তোমার ব্র্যাক বা যে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্সে যারা দায়িত্বে থাকেন ওরা কিন্তু একে ফলো আপে রাখে। এখন যদি কোনো পেশেন্ট ঠিক মতো খাবার ওষুধগুলো নিচ্ছে না, ঠিক আছে, ফলো আপ গুলো ফেইলিওর হলো, সেক্ষেত্রে কিন্তু এই জিনিস হতে পারে। সো এটাকে ক্লাসিফাইয়ের মধ্যে ফেলেছি এভাবে, ট্রিটমেন্ট আফটার লস টু ফলো আপ পেশেন্ট। আরেকটা হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট, ওইটা অনেকটা রিল্যাক্স কেসের মধ্যে, যে ও ওষুধ খেয়েছিল, ওষুধ খাওয়ার পরে তার এখন সুন্দর মতো তার কাজ করে নাই, কোন একটা কারণে কাজ করেনি, এইটাকেই আমরা বলছি যে প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট। এবং এটার কত নথিটা হচ্ছে আননোন, যদিও এখন অনেক কিছু স্টাডি চলে এসেছে। হ্যাঁ মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, এতটুকু কি তোমরা বুঝছো? এতটুকু যদি বুঝো তোমরা একটু কমেন্ট করো, কারণ আমি একটু একটু স্টপেজ দিব, কারণ আজকে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা লাইফ টাইম তোমাদের লাগবে, শুধু পাশের জন্য না, লাইফ টাইম লাগবে। এতটুকু ক্লিয়ার হলে কমেন্ট করে যে স্যার আমি এতটুকু বুঝছি, দেন আমি এবার আরেকটা জিনিস পড়াতে যাবো, ড্রাগ রেজিস্ট্যান্ট নিয়ে পড়ানো শুরু করবো।
যদিও এখন অনেক কিছু স্টাডি চলে এসেছে। হ্যাঁ মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই এতটুকু কি তোমরা বুঝছো? এতটুকু যদি বুঝো তোমরা একটু কমেন্ট করো, কারণ আমি কিছু টপিক দিব, কারণ আজকে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা লাইফ টাইম তোমাদের লাগবে, শুধু পাশের জন্য না, লাইফ টাইম লাগবে। বাবা বুঝতে পারছো? কমেন্ট করো বাবা। আসলে আমি তো তোমাদেরকে দেখতে পাই না, যার জন্য আসলে একটু পরপর কমেন্ট করতে বলি যে তোমাদের জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। ঠিক আছে, একটু কমেন্ট করো। আচ্ছা, একজন বলছে বুঝছি। ওকে ওকে, গ্রিন সিগন্যাল মেনে আমি এবার এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, তো ড্রাগ রেজিস্ট্যান্টের কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। নাম্বার ওয়ান, অনেকে জানে শুধু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট। এই দুইটা জিনিস ওরা মনে করে, বা অনেকে এটাই মনে করে, কিন্তু এছাড়াও কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্সের আরো ক্লাসিফিকেশন আছে। এটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মনো রেজিস্ট্যান্ট, নাম্বার টু হচ্ছে পলি ড্রাগ রেজিস্ট্যান্স, নাম্বার থ্রি হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেন হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। তার মানে আমি কয়টা জিনিস বললাম? ঠিক আছে, একটা হচ্ছে মনো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে পলি ড্রাগ রেজিস্ট্যান্স, একটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। সো এখানের মধ্যে আমি টোটাল 5টা ক্লাসিফিকেশন বললাম। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আমরা দেখা যাচ্ছে আমাদের অনেক ডাক্তার হয়ে গিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে এই দুইটা এমডিআর এক্সডিআর এর সম্বন্ধে জানে, বাকিগুলা কিন্তু অনেকেই এই জিনিসগুলা এখন যেহেতু মানে জানা নাই। ঠিক আছে, এটা একটু জানা নাই, এটা একটু হয়ে যেতে পারে। তো আমরা চাচ্ছি যে প্রথম থেকেই আসলে এই জিনিসগুলোকে যদি আমরা একটু সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, তাহলে লাইফ টাইম কাজে লাগবে। হ্যাঁ, একজন ডাক্তারের, তোমরা যারা ডাক্তার হবা বা যারা ডাক্তাররা দেখতে পাচ্ছে, এদের আমাদের সবারই তো আসলে আমরা তো প্রতিদিনই শিখতেছি, প্রতিদিন আমরা জানতেছি, এগুলো জানার ক্ষেত্রে একটা সাহায্য হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এক নম্বর হচ্ছে মনো রেজিস্ট্যান্স। এখন মনো রেজিস্ট্যান্ট হচ্ছে যখন ফার্স্ট লাইন ড্রাগের, আমরা তো জানি আমরা প্রথমে আমরা ফার্স্ট লাইন ড্রাগ দিই, এরপর কোনো কারণে ফার্স্ট লাইন ড্রাগ না দিতে পারলে সেকেন্ড লাইন ড্রাগটা দিয়ে থাকি। সরি, যদি আমার একটা ড্রাগ, ফার্স্ট লাইনের একটা ড্রাগ যদি রেজিস্ট্যান্ট হয়, সেটাকে বলা হচ্ছে মনো রেজিস্ট্যান্স। এরপরে আসে পলি ড্রাগ রেজিস্ট্যান্স, যখন একটার বেশি ড্রাগ যদি রেজিস্ট্যান্ট হয়, সেটাকে বলা হচ্ছে পলি রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেমন হচ্ছে আইসোনাইজেডের পরে তার কি নাম আসে, সেটা হচ্ছে রিফাম্পিসিন আসে। তার মানে হচ্ছে তোমার হতে পারে আইসোনাইজেড রিফাম্পিসিন দুইটাই রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যে এটা কাজ করছে না, তাহলে সেটা হচ্ছে পলি ড্রাগ। অথবা আইসোনাইড রিফাম্পিসিন না হয়ে এটা পাইরিজিনামেটও হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে বাবা, এরপরে হচ্ছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট, যেখানে হচ্ছে যে বোথ মানে আইসোনাইড এন্ড রিফাম্পিসিন, একটু আগে আমি বললাম যে কোনো একটার বেশি ফার্স্ট লাইন ড্রাগটা রেসিস্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, এখানে ক্ষেত্রে আমি এখানে উদাহরণ যদিও রিফাম্পিসিন বলছি, কিন্তু আমি একটা কথা বললাম যে আইসোনাইজের সাথে ইথামিথিল পাইরিজিনামেট যে কোনো কিছু হতে পারে, কিন্তু মাল্টি ড্রাগের ক্ষেত্রে আইসোনাইজার রিফাম্পিসিন দুইটাই রেজিস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে, এইটাকে বলা মানে কাজ রেজিস্ট্যান্ট মানে কি, উহা রোগীর শরীরে কাজ করে না। ঠিক আছে, এইটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। এরপরে হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। মনে করো এই দুইটা ড্রাগের সাথে যদি কোনো সেকেন্ড লাইনে কোনো ইনজেক্টেবল ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, সেটাকে বলে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। মানে হচ্ছে রেজিস্ট্যান্স হবে যে কোনো ধর এনি ফ্লুরোকুইনোলন, তার সাথে একটা ইনজেক্টেবল ড্রাগ। ইনজেক্টেবল ড্রাগটা কোথায় থাকে? এটা ফার্স্ট লাইনে থাকে না, এটা সেকেন্ড লাইনে থাকে। ইনজেক্টেবল লাইন কোনটা রেজিস্ট্যান্ট হতে পারে? এটা ক্যাপ্রোমাইসিন হতে পারে, কানামাইসিন হতে পারে, এমেকেসিন দিতে পারে। এগুলাই হচ্ছে কি এই যে জিনিসটাকে স্পেকট্রামকে বলা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। এরপর আরেকটা জিনিস আমি বললাম, সেটা হচ্ছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট। এখন একটু আগে বললাম যে মনো রেজিস্ট্যান্টের ক্ষেত্রে আইসোনাইজার রেজিস্ট্যান্ট, কিন্তু রিফাম্পিসিন রেজিস্ট্যান্টে শুধুমাত্র রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হবে, মানে রোগীর শরীরে এটা কাজ করে না, যখনই দিচ্ছি কোনো ধরনের রোল নাই। তো এইটাকে ক্লাসিফাই করা হয়েছে যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। বাবা এতটুকু কি বুঝছো? এতটুকু বুঝলে আমাকে একটু কমেন্ট করে স্যার এতটুকু বুঝছি। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটু কমেন্ট করো বাবা, আজকে প্রশ্নগুলা একটু বুঝতেছো কিনা। বাবা এতটুকু ক্লিয়ার সবার? ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট করো বাবা, আজকে প্রশ্নগুলা একটু বুঝতেছো কিনা। এখন হচ্ছে দুইটা যেটা ব্রড হেডিং নিয়ে আলোচনা হয়, ঠিক আছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এবং যে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়, বা এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনারা জানলে শুনলে অবাক হবা যে বাংলাদেশে আটটা ছিল আগে, এখন মানে 2 জন হয়েছে, 10 জন টোটাল
এক্সটেন্ডেড টিউবারকুলোসিসের পেশেন্ট, ঠিক আছে, তাদের পেছনে বাংলাদেশ গভর্নমেন্টকে প্রচুর টাকা খরচ করতে হয়। শুধু তাই না, এমডি এর পেশেন্ট অনেকে আছে, তাদের পেছনে গভর্নমেন্টের অনেক খরচ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে যে আবার একটু বলতেন বাবা। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বলবো, একটু বলতে তো হবে। আচ্ছা, ড্রাগ রেজিস্ট্যান্টের টোটাল ক্লাসিফিকেশন হচ্ছে 5টা, ঠিক আছে। সেটা হচ্ছে, আমি সবগুলো আবার এগেইন করছি ওমিয়া, যে ড্রাগ রেজিস্ট্যান্টের টোটাল ক্লাসিফিকেশন হচ্ছে 5টা। নাম্বার 1 একটা হচ্ছে মনো রেজিস্ট্যান্স, নাম্বার 2 পলি ড্রাগ রেজিস্ট্যান্স, নাম্বার 3 মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, নাম্বার 4 সেটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, নাম্বার 6 হচ্ছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, ঠিক আছে। আসো প্রথম থেকে আবার বলি। মনো রেজিস্ট্যান্স মানে ফার্স্ট লাইনের যে কোনো একটা ড্রাগ যদি কাজ না করে সেটাকে বলা হয় মনো রেজিস্ট্যান্স। পলি ড্রাগ রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে ফার্স্ট লাইনের যে কোনো 2টা ড্রাগ যদি কাজ না করে সেক্ষেত্রে এটা হচ্ছে পলি ড্রাগ রেজিস্ট্যান্স। কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সও কিন্তু অনেকটা পলি ড্রাগের মতো, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে পলি ড্রাগ রেজিস্ট্যান্সে যে কোনো 2টা ড্রাগ হতে পারে, ঠিক আছে, কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সে এটা একদম ফিক্স করে দেয়া, ঠিক আছে। এখানেই হচ্ছে ডিফারেন্সের মেইন ইয়াটা। পলি ড্রাগ রেজিস্ট্যান্সও 2টা ড্রাগ রেজিস্ট্যান্স কাজ করে না, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সও 2টা ড্রাগ কাজ করতে পারে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাল্টি ড্রাগের মধ্যে সিলেক্টিভ করে দেয়া, যে আইসোনাইজাইড এবং রিফাম্পিসিন পেশেন্টের শরীরে কাজ করে না, সেজন্য ইহাকে কয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই ড্রাগগুলোর সাথে যদি সেকেন্ড লাইনে যে কোনো একটা ইনজেক্টেবল ড্রাগ যদি কাজ না করে সেটাকে বলে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। আরেকটা বলছো যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স, এখানে শুধুমাত্র সবগুলা ড্রাগ কাজ করে, রিফাম্পিসিন কাজ করে না, এটার জন্য নাম অনুযায়ী এই জিনিসটা হচ্ছে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো। করো করো, কমেন্ট করো বাবা, তোমাদের ক্লিয়ার কিনা। আজকের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের। বাবা ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, এবার হচ্ছে এমডিআর টিবি মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। একটু আগে আমরা আলোচনা করেছি যে এখানে ক্ষেত্রে আইসোনাইজার রিফাম্পিসিন যেটা সবচেয়ে শক্তিশালী, এই শক্তিশালীটাই কাজ করতে পারবে না। এখন যদি কাজ না করতে পারে কি হবে, যে গ্রাম পজিটিভ যে অ্যাসিড বেসিলাই আছে তাহারে ভাঙতে পারবে না, তাকে মারতে পারবেন না, ঠিক আছে। এটা একটা সবচেয়ে বড় সমস্যা। শুধু তাই না, যে এটা যে পেশেন্টের যে লাইভ অর্গানিজমটা থেকে যাবে, পেশেন্টের কাশির মাধ্যমে কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে এই টিবি কিন্তু ছড়াতে পারে, ঠিক আছে। এখন কি কারণে এমডিআর হয়ে থাকে? নাম্বার 1 এক হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, যদি চিকিৎসাটা অপর্যাপ্ত হয়। নাম্বার 2 রুগীরে বলা হয়েছে প্রতিদিন সকালবেলা খাইবেন, প্রতিদিন খাইবেন, এখন রুগী ঠিক মতো খায় নাই বা ভুলে গেছে, সো দিস ইজ দ্য মিসিং কেস। নাম্বার 3 হচ্ছে যে পেশেন্টের পক্ষে সম্ভব হয় না সে পুরোপুরি চিকিৎসা নিতে, যদিও এই জন্যই সাধারণত ডক্টরের কথা বলে। ইভেন ডক্টরের মাধ্যমে এই যে টিবি রোগীগুলো আছে এরা দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মী, মাঠকর্মী, এদের মাধ্যমে ইভেন উপজেলা হেলথ কমপ্লেক্সে যে যিনি দায়িত্বে থাকবেন এই সকল পেশেন্টদেরকে কিন্তু ফলো আপে রাখতে হয়, কারণ এটা না করলে এমডিআর ডেভেলপ করতেছে। এমডিআর হওয়া মানে হচ্ছে গভর্নমেন্টের অনেক টাকা খরচ করা, ঠিক আছে, প্রচুর টাকা খরচ হয় কিন্তু, ঠিক আছে। আসেন, সো এখানে যেটা বলতে চাইলাম, যদি একটা পেশেন্টের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয় তাদের কিন্তু, যদি পেশেন্টের মধ্যে জীবাণুটা জীবন্ত থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, পেশেন্টের কাশির মাধ্যমে তার ড্রপলেট ইনফেকশনটা একজনের থেকে আরেকজনের মধ্যে যেতে পারে। আরেকটা জিনিস যেটা নিয়ে আমি এর আগে বলছি, যে টিবি পেশেন্ট গুলা মানে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ, এদের কিন্তু বা মানে সহজে অন্যান্য ডিজিজ গুলো মানে আক্রমণ করতে পারে, যেমন এইচআইভি, ঠিক আছে, এগুলো আক্রান্ত করতে পারে, তখন এগুলো হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দেয়, ঠিক আছে। আসো আমরা কিভাবে যে ড্রাগ রেজিস্ট্যান্ট গুলাকে, আমি টিবির কুলোসিস যেটা আছে এটাকে আমরা প্রিভেনশনের তালিকায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। এটাকে আমি কয়েকটা হেডিং দিতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে রেপিডলি ডায়াগনোসিস করব এবং চিকিৎসা করব, আরেকটা হচ্ছে কমপ্লিটেশন অফ দ্য ট্রিটমেন্ট, মানে আমার যে চিকিৎসাটা আমি দিচ্ছি এটাকে আমি কমপ্লিট করব। এইটা হচ্ছে মূল থিম, এই মূল থিমের মধ্যে ফেলতে পারলে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে। আরো কিছু প্রশ্ন আছে কিন্তু মূল থিম এই দুইটা, বাকিটা আমি বলবো। তো ফার্স্টে হচ্ছে রেপিড ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, মানে কি আমি অলরেডি তোমাদেরকে শিখিয়েছি, যখন একটা টিবি পেশেন্ট আসবে বা লক্ষণ আছে, যে বলতে পারে যে আমার জ্বর আছে, আমার সন্ধ্যাবেলা জ্বর আসে, ঘাম দিচ্ছে, ওজন কমে যাচ্ছে,
কাশ সারাক্ষণ থাকছে 14 দিনের বেশি বা 3 সপ্তাহ হয়ে গেছে, এরকম একটা ইয়া হতে পারে। তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন করতে আমরা বলি সাধারণত, একটা চেস্ট টেস্ট করতে পারি বা এমটি টেস্ট করতে পারি, টিউবারকুলিন মন্টোস টিউবারকুলোসিস টেস্ট করতে পারি, বা একটা জেল স্টেইন এন্ড কালচার আমরা করতে পারি, যাতে আমরা কনফার্মেশনের জন্য, ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি আমরা কনফার্মেশন করতে পারবো তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করবো। তো এটা এখানে বললাম যে আগে আমাদের তাড়াতাড়ি পেশেন্টটাকে আমরা ধরবো, আইডেন্টিফাই করব এবং তাড়াতাড়ি তাকে চিকিৎসা করব, এবং পেশেন্ট যে ঠিকমতো ওষুধ নিচ্ছে সেটা খেয়াল করতে হবে, ঠিক আছে। এবং এটাই বলা হয়েছে যে এটা হচ্ছে মূল উপাদান, একটা হচ্ছে রেপিড ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, আর হচ্ছে কমপ্লিট, এবং হচ্ছে যেই ওষুধটা আমরা দিয়ে থাকবো টিউবারকুলোসিসের জন্য সে সুন্দরভাবে কমপ্লিট করবে, ঠিক আছে। তো এটার জন্য বলা হচ্ছে কমপ্লিটেশন অফ দ্য ট্রিটমেন্ট। এরপরে হচ্ছে আমি একটা জিনিস বললাম যে এইচআইভির পেশেন্ট গুলাতে সহজে কিন্তু ওদের ইমিউনিটি এমনি কম থাকে, খুব সহজে চলে যায়। তো এইটাও কিন্তু আমাদেরকে আগে থেকে এগুলো আইডেন্টিফাই করে এটার বিরুদ্ধে প্রিভেন্টিভ মেজার নিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যেই পেশেন্ট গুলাকে, যেমন টিবি পেশেন্টের যারা সংস্পর্শে আছে তাদেরও দেখতে হবে তাদের কোনো ধরনের সিমটম আছে কিনা, ঠিক আছে। কারণ সিমটম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারও ম্যানেজমেন্ট করতে হবে, আদারওয়াইজ নাহলে কি হবে, তাদের ওই পেশেন্টের কিন্তু চিকিৎসা না হলে দেখা যায় একটা সময় রেজিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রিভেনশন করতে পারি আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট কেস গুলাকে, ঠিক আছে। এখন হচ্ছে আমি ততক্ষণ প্রিভেনশন বললাম, তার মানে কি আমি চিকিৎসা দিব না? অবশ্যই দিব। এটাও কিন্তু আবার হচ্ছে ডস প্লাস সাইট, মানে কি ডস এর মাধ্যমে টার্সারি সেন্টার গুলাতে এগুলা কিন্তু ফলো আপ করবে, ঠিক আছে। এবং এটা একটা কথাই বললাম যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের বা অন্যান্য দেশগুলো, যে সকল দেশে এমডিআর এক্সডিআর পেশেন্ট আছে প্রচুর খরচ করতে হয়, কারণ তাদের জন্য আলাদা মনে করো তাদের অবজারভেশনের জন্য লোক নিয়োগ দিতে হয়, এরা ঠিকমতো ওষুধ সাপ্লাই দিতে হবে, অনেকগুলো ব্যাপার, মানে এবং ইভেন যারা এক্সডিআর পেশেন্ট এদেরকে তো আলাদা একটা জায়গায় রাখা হয়, ওইখানের মধ্যে তাদের আত্মীয় স্বজন পর্যন্ত দেখা করার খুব একটা অনুমতি মেলে না, ঠিক আছে। তো এইটা একটা ব্যাপার কিন্তু থাকে। তো আমরা এখন এটা নিয়ে আলোচনা করবো যে আমরা কিভাবে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করতে পারি, ঠিক আছে। এজ এ ডক্টর আমাদের কাজ শুধু প্রিভেনশন না, আমাদের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আসো, এইখানে ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস আমি বলি, ট্রিটমেন্ট কেসগুলো আবার ইনিশিয়াল ফেজ আছে, কন্টিনিউশন ফেজ আছে। মনে রাখবার টিবি ট্রিটমেন্ট গুলোতে সবগুলো ইনিশিয়াল ফেজ আছে, কন্টিনিউশন ফেজ আছে, এটা মিস করা যাবে না, ঠিক আছে। এখন আমরা কি কি ড্রাগ সাধারণত আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, যেমন আমরা কানামাইসিন ইউজ করি, তারপর অফ্লাক্সিসিন ইউজ করি, ইথানোমাইড ইউজ করতে পারি, সাইক্লোস্পোরিন ইউজ করতে পারি, ইথামবিউটল করতে পারি, পাইরিজিনামাইড ইউজ করতে পারি। হ্যাঁ আদাব তুষার। তো আমরা এই সকল ড্রাগস গুলো আমরা সাধারণত এমডিএর পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এগুলো মূলত হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ, ঠিক আছে। আসো আমরা কিভাবে করতে পারি। এখানে একটা ব্যাপার বলা হচ্ছে যে ডট প্লাস রেসিনমেন্ট, একটু আগে আমরা বলছি ডটস, শুধু ডটস, ডাইরেক্ট অপারেশন ট্রিটমেন্ট ইন শর্ট কোর্স, এখানে যে ডট প্লাস রেসিনমেন্ট, সাধারণত ডট প্লাস রেসিনমেন্টটা এটা বলা হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের দেশে এইভাবে বলে না, ঠিক আছে। তো আসো এখন আমরা ওই ধরনের যখন একটা পেশেন্টের যখন এমডিআর হয়ে গেছে তখন তাকে তো ড্রাগ দিতে হবে, তো এটা আমরা সাধারণত আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দিছি যে ওজন মেপে মেপে কিন্তু সাধারণত ড্রাগ গুলো দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এইটা তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি কত কেজি বডি ওয়েটে কতটুকু কত মিলিগ্রাম তুমি মেডিসিনটা দিবে। নাম্বার ওয়ান, কানামাইসিনের কথা বলি, এখানে আমি দুইটা হেডিং আমি দিয়েছি, দেখো একটা হচ্ছে 40 কেজির নিচে, একটা হচ্ছে 40 কেজির উপরে। যারা 40 কেজির নিচে তারা হচ্ছে কানামাইসিন আমরা দিব 500 মিলিগ্রাম, উপরে যারা 750। অফ্লক্সাসিনের ক্ষেত্রেও সেম, 40-এর নিচে 600, 40-এর উপরে 800। ইথানোমেমাইটের ক্ষেত্রেও সেম, সেটা হচ্ছে 40-এর নিচে 500 আর 40-এর উপর 750। ইথামবিউটলের ক্ষেত্রে 800 মিলিগ্রাম 40-এর নিচে, 1200 মিলিগ্রাম 40-এর উপরে। পাইরিজিনামাইড হচ্ছে 1500 মিলিগ্রাম, এটা হচ্ছে 40-এর নিচে, আর 40-এর উপর হচ্ছে 1750 মিলিগ্রাম। তারপরে হচ্ছে পাঁচের অ্যাব্রিভিয়েশন আমি সামনে দেখাবো, এটা হচ্ছে 10 গ্রাম আমরা দিয়ে থাকি সাধারণত 40 কেজির নিচে, এবং 40 কেজির উপরে হচ্ছে 12 গ্রাম। এবং সাইক্লোসেরিন যেটা আছে আমরা হচ্ছে 40 কেজির নিচে হচ্ছে 500 মিলিগ্রাম, এবং হচ্ছে 40 কেজির উপরে হচ্ছে 750 মিলিগ্রাম, ঠিক আছে। এই ডোজে সাধারণত আমরা এক্সিট টিউবারকুলোসিসের পেশেন্টকে আমরা ট্রিটমেন্টটা শুরু করে থাকি, ঠিক আছে। তো আমরা এখন ইনিশিয়াল ফেজ গুলা আমরা একটু আগে বলেছি যে একটা জিনিস বলেছি যে ক্যাটাগরি 1 এবং ইনিশিয়াল 2, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রেও কি আমি সেটা বলে দিয়েছি। কিন্তু এই ক্ষেত্রে গুলাতে এমডিএ যখন হয়ে গেছে তখন এটা ডিউরেশনটা হচ্ছে, এটা কিন্তু তোমার 6 মাস থেকে 9 মাস পর্যন্ত হবে ইনকিউবেশন পিরিয়ডটা। কিন্তু এটাকে তুমি ততক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত পেশেন্টের 3টা স্যাম্পল নেগেটিভ না হয়, মানে তার যে টেস্ট গুলো করা হচ্ছে, স্পুটাম টেস্ট করা হচ্ছে, কালচার টেস্ট করা হচ্ছে, তাতে দেখা যাবে সে নেগেটিভ। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না হবে ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এটাকে পজিটিভ হিসাবে ধরতে হবে। তার মানে ইনিশিয়াল ফেজে থেকে কন্টিনিউশন ফেজে যেতে হলে আমাকে মিনিমাম 3টা স্যাম্পল কনফার্ম করতে হবে যে 3টা স্যাম্পল নেগেটিভ হয়েছে, ঠিক আছে। আসো,
যদি যদি এটা জিনিসটা যদি এরকম হয় যে না আমার দুইটা স্যাম্পলের আমি নিয়েছি তাতেও কিন্তু এখনো পজিটিভ রয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই তোমার ইনিশিয়াল ফেজটা তোমাকে 9 মাস পর্যন্ত অবশ্যই এটাকে কন্টিনিউশন করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। যখন 9 মাস করা হয়ে যাবে এরপরে আমরা সাধারণত কন্টিনিউশন ফেজে যাব। ঠিক আছে, এই কথাগুলি আমি বুঝিয়েছি তোমাদের এখানে। এখন কন্টিনিউস ফেজের কথাই বলি। সাধারণত কন্টিনিউশন ফেজ হচ্ছে 18 মাস। ঠিক আছে, এখানে আবার কথা হচ্ছে, এখানে আবার কালচার কালচার করতে হবে। এখানে মূলত হচ্ছে কিন্তু কালচারটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু আগে যে ড্রাগগুলো আমি তোমাদের নামগুলো বলেছি, এই ড্রাগগুলো আমরা সাধারণত ইউজ করেছি করে থাকি সেটা হচ্ছে তোমার হচ্ছে ইনিশিয়াল ফেজে। ঠিক আছে, কন্টিনিউশন ফেজের ক্ষেত্রে আমরা সাধারণত ইথানোমাইড, অফ্লাক্সিন এবং ইথামবিউটল এই তিনটা ড্রাগ আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এবং এটা আমাদের সাধারণত ডেইলি 6 দিন মানে সপ্তাহে 6 দিন আমরা দিতে পারি। ঠিক আছে, এবং এটা হচ্ছে ডটসের আন্ডারে কিন্তু দেওয়া হবে। যদি কোনো ড্রাগ যদি পেশেন্টের শরীরে না নেওয়া যায় সেক্ষেত্রে রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা এমডিআর পেশেন্টের ট্রিটমেন্টের যে ড্রাগগুলো ইউজ করি সেটা নিয়ে আমি আলোচনা করছি। এর সাথে আরেকটা জিনিস আমি বলেছি তোমাদেরকে যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট বা আইসোনাইসিড রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিফাম্পিসিন এবং হচ্ছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্টটা অনেকটা বলতে গেলে কাছাকাছি। তো এখানের মধ্যে হচ্ছে রিফাম্পিসিনের ক্ষেত্রে আমরা সাধারণত কানামাইসিন, লিভোফ্লক্সাসিন, ইথানোমাইড, তারপর সাইক্লোসেরিন, ইথামবিউটল, পাইরিজিনামাইড এই ড্রাগগুলো আমরা 6 থেকে 9 মাস পর্যন্ত আমরা ইনিশিয়াল ফেজে দিয়ে থাকবো। এবং কন্টিনিউশন ফেজের ক্ষেত্রে আমরা সাধারণত লিভোফ্লক্সাসিন এবং ইথানোমাইড, সাইক্লোসেরিন, ইথামবিউটল, আইসোনাইডেড এগুলো আমরা প্রেফার করতে পারি। ঠিক আছে, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট কেসগুলোর ক্ষেত্রে। এবং আমাদের যখন আমরা এমডিআর টিবির ক্ষেত্রে সেক্ষেত্রেও সেম অবস্থা দেখা যাচ্ছে। 6 to 9 হচ্ছে লিভোফ্লক্সাসিন ইনিশিয়াল ফেজে, ইথানোমাইড আমরা দিতে পারি, সাইক্লোসেরিন দিতে পারি, ইথামবিউটল দিতে পারি, পাইরিজিনামাইড দিতে পারি ইনিশিয়াল ফেজে। আর কন্টিনিউশন ফেজের ক্ষেত্রে আমরা লিভোফ্লক্সাসিন, ইথানোমাইড, সাইক্লোসেরিন আর ইথামবিউটল ইউজ করে থাকি। আরেকটা জিনিস আমি একটু বলি, তোমাদের ক্যাটাগরি 2 ক্ষেত্রে একটু একটু কারেকশন এসেছে। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে সেকেন্ড লাইন ড্রাগের ক্ষেত্রে আমরা কিন্তু এখন লিভোফ্লক্সাসিন ক্যাটাগরি 2 তে ইউজ করছি। ঠিক আছে, এটা একটা নতুন গাইডলাইন এসেছে গত কি কয়েক বছর খানেক হয়েছে এটা। ঠিক আছে, এটা আমি তোমাদের বলতে মনে ছিল না, এখন আমি তোমাদের একটা ক্লিয়ার করে দিলাম। তো এখন কিন্তু লিভোফ্লক্সাসিন ইউজ হচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে অল থ্রু ফর ট্রিটমেন্ট অফ দা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এতটুকু কি বাবা তোমাদের ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় কমেন্ট করো, আমি ওয়েট করবো। কারণ আজকে কিন্তু তুমি কিন্তু অনেক ভারী একটা জিনিস শিখে ফেলেছো। ঠিক আছে, একটু কমেন্ট করো যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা, নাহলে আমি আবার বুঝিয়ে দেবো। যদি ক্লিয়ার হয় কমেন্ট করো, আমি ওয়েট করবো। কারণ আজকে কিন্তু তুমি কিন্তু অনেক ভারী একটা জিনিস শিখে ফেলেছো। ঠিক আছে, একটু কমেন্ট করো যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা, নাহলে আমি আবার বুঝিয়ে দেবো। ক্লিয়ার হয় কমেন্ট করো। অনেক ভারী একটা জিনিস শিখে ফেলেছো। ঠিক আছে, কমেন্ট করো যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা, নাহলে আমি আবার বুঝিয়ে দেবো। সবাই বাবা বুঝছো? একটু কমেন্ট করো না বাবা, আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা না বুঝলে তো আমি আবার বুঝিয়ে দিতে চাই। সবাইকে বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা, জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন একটু আগে আমরা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস সাথে আমি রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্ট আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। বাংলাদেশে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্টের কেস ছিল আগে 8টা, এখন মনে হয় আরো 2টা বাড়ছে, টোটাল 10টা কেস। ঠিক আছে, ওদেরকে আলাদা একটা জায়গায় রাখা হচ্ছে যাতে তাদের কাছ থেকে এই ডিজিজ গুলো ছড়াতে না পারে। ঠিক আছে, তো এখানের মধ্যে মূলত কি এক্সিট টিউবারকুলোসিস আমরা কখন বলি, আমি অলরেডি তোমরা জানো যে রিফাম্পিসিন আইসোনাইজার রেজিস্ট্যান্ট হয়েছে, তার সাথে যদি এখন একটা ইনজেক্টেবল কোনো ড্রাগ রেজিস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এই দিস ফর্মটাকে আমরা বলবো এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। এখন ইনজেক্টেবল ড্রাগ কোনটা রেজিস্ট্যান্ট হতে পারে? কানামাইসিন হতে পারে, ক্যাপ্রোমাইসিন হতে পারে, এমিকেসিন হতে পারে, এই সকল ড্রাগগুলা যে কোনো একটা রেজিস্ট্যান্ট হতে পারে। মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টের সাথে এই যে কোনো একটা ইনজেক্টেবল হয়ে গেলে সেটার ফর্মটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। আচ্ছা, এখন হচ্ছে যে এমডিআর এক্সডিআর, এখানে অনেক কথা বলা হয়েছে ভাই, এখন হচ্ছে ট্রিটমেন্ট আরো ফাস্ট হয়ে গেছে, ওইটা আমি একটু বলি। যে হচ্ছে এমডিআর এক্সডিআর তুমি বুঝবা কেমনে? এখন কিন্তু জিন এক্সপার্ট টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটা এখন কিন্তু তোমার ডিস্ট্রিক্ট লেভেলে অনেক জায়গায় উপজেলা লেভেলে চলে গেছে। এটা দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি কম সময়ে যে কিভাবে এটা কি জিন মানে এটা কি এমডিআর নাকি এক্সডিআর, এটা কিন্তু টোটালি কনফার্মেশন করা যায়। ঠিক আছে, তো এটা তোমাদের নলেজে রাখতে হবে। এখন আমি যেটা আগে স্লাইডটা দেখেছি এটা ওল্ড ভার্সন, ওল্ড ভার্সন দিয়ে তোমাদের কাজ হবে না। ঠিক আছে, আসো এবার আমরা এই মুহূর্তে
এক্সটেন্ডেড টিউবারকুলোসিসের ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমি শিখিয়ে দিচ্ছি। সাধারণত এখানে দুইটা হেডিং আছে। আমি একটা কথা বললাম যে যে কোনো টিউবারকুলোসিস ম্যানেজমেন্টে দুইটা হেডিং থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল ফেজ থাকবে, সেক্ষেত্রে কন্টিনিউশন ফেজ থাকবে। এখানে কিন্তু জিনিস একটু আগে আমি বলেছি যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ক্ষেত্রে টিউবারকুলোসিসের চিকিৎসা সাধারণত 6 মাস থেকে 9 মাস, কিন্তু এখানে দেখো এখানে ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট হয় ইনিশিয়াল ফেজ 6 থেকে 12 মাস, কিন্তু এক্সটেন্ডেড টিউবারকুলোসিসের কন্টিনিউশন ফেজের ডিউরেশন আর এমডিআর এর ডিউরেশন কিন্তু সেম, ঠিক আছে, সেটা হচ্ছে 18 মাস। হ্যাঁ, তা কি নাম? হামিম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে এক্সডিআর টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমি কি ড্রাগ ইউজ করতে পারি? আমি ক্যাপ্রোমাইসিন ইউজ করতে পারি, ইনিশিয়াল কেসে ইনজেক্টেবল, সবই ইনজেক্টেবল হবে। মক্সিফ্লক্সাসিন ইউজ করতে পারি। একটু আগে আমি পাস জিনিসটা আমি বলেছি যে পাসের অ্যাব্রিভিয়েশন হচ্ছে প্যারা অ্যামাইনো সেলিসাইলেটিক সেলিসাইটিক অ্যাসিড। তারপর হাই ডোজে আমি আইসোনাইজেট দিতে পারি, তারপরে হচ্ছে ক্লোফেজামাইন দিতে পারে, লিনাজোলিড দিতে পারে, অ্যামোক্সিক্লেট দিতে পারে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমরা ইনিশিয়াল ফেজে আমরা দিচ্ছি। এবং কন্টিনিউশন ফেজে আমরা প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, মক্সিফ্লক্সাসিন, হাইড্রোজে আইসোনাইজাইড, ক্লোফেজামিন, লিনেজোলিড, অ্যামোক্সিক্ল্যাব, এই ড্রাগগুলো আমরা কন্টিনিউশন ফেজে দিয়ে থাকি। সো এইভাবে মূলত আমরা এক্সডিআর টিউবারকুলোসিসের পেশেন্টটাকে আমরা কন্ট্রোল করে থাকি। এতটুকু কি বাবা তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পারলে কমেন্ট করো যে স্যার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আর আমি এই ফাঁকে তোমাদের কমেন্ট চেক দিচ্ছি কোনো ধরনের কনফিউশন আছে কিনা। আচ্ছা, তাসিনের কথা বললাম। আচ্ছা, তাসিন অনেক সুন্দর একটা কমেন্ট করেছে যে অনেক ধন্যবাদ স্যার অ্যাক্সিসে ক্লাস নেওয়ার জন্য। আমি তো আসলে অ্যাক্সিসকে ধন্যবাদ দিব যে অ্যাক্সিস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, ওয়ান ওয়ে, এটা তো ওয়ান ওয়ে কমিউনিকেশন না, টু ওয়ে কমিউনিকেশন। তো অ্যাক্সিস একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে। তোমাদেরও ধন্যবাদ দিব, তোমরাও আমার ক্লাসগুলো করতেছো। নাহলে কি তোমাদের সাথে সুন্দরবনের স্টুডেন্টদের সাথে কথা বলা যাইতো বলো? হ্যাঁ, তোমাদের সাথে গল্প করা যাইতো? তোমরা যদি না আসতা, ছাত্র এসে বসে থাকতাম, কেউ তো নাই, তাহলে কি হইতো? কিছুই হইতো না। সুন্দরবনের স্টুডেন্টদের সাথে কথা বলা যাইতো বলো? হ্যাঁ, তোমাদের সাথে গল্প করা যাইতো? তোমরা যদি না আসতা, ছাত্র এসে বসে থাকতাম। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা বাবা বলো? আমার কিন্তু পড়া শেষ, জাস্ট এক দুইটা স্লাইড আছে, শেষ করে দিব। হ্যাঁ, থ্যাংক, ওয়েলকাম জয়া। আচ্ছা, পরে হচ্ছে যে এটা হচ্ছে আমি একটা অ্যালগোরিদম দেখাচ্ছি যে টিউবারকুলোসিস হ্যাঁ, সেটা হচ্ছে অ্যালগোরিদম দেখাচ্ছে। এটা কি সাধারণত কি বললাম যে তুতু দিয়ে সব কাহিনী হয়, তুতুর সাথে খেলা। তুতু দিয়ে বুঝি যদি তুতু পজিটিভ হয় তাহলে এটা টিবি, টিবি হলে কি আমি ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্টটা কিভাবে হেডিং দিব, আমি ইনিশিয়াল ফেজে দিব আর হচ্ছে কন্টিনিউশন ফেজে দেব। নেগেটিভ হলেও কি হবে, যদি সিমটম থাকে সেক্ষেত্রেও তাকে অবজারভেশন রাখতে হবে, আবার চেক দিতে হবে। এটা আমি আগের সেশনগুলোতে খুব বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যালগোরিদম আরেকটা জিনিস, সেম জিনিস, এটা হচ্ছে আবার একই কেস, স্পুটাম নেগেটিভ কেসে সেক্ষেত্রে কি করব, আগে আমি কনফার্ম করব, কনফার্ম করার পরে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিব। এটার পরে এটা আমি টিউবারকুলার ড্রাগটা কয়টা হেডিং এ দিতে পারি আমরা জানি সব, ইনিশিয়াল ফেজ, কন্টিনিউয়াস ফেজ, ওই ফেজে আমি দিয়ে দিব, পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এই তো ব্যাপারটা এতটুকু। এখন হচ্ছে কিছু অবস্ট্রাকল নিয়ে আলোচনা করি। আমরা সাধারণত আমরা জানি ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাটলিস্ট 6 মাসের চিকিৎসা নিতে হবে। এখানে অনেকগুলো ওষুধের ব্যাপার আছে, এটা একটু এক্সপেন্সিভ, যার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কি করছে, ওরা কিন্তু গভর্নমেন্ট থেকে ওষুধগুলো দিচ্ছে। ঠিক আছে, এটা কোনো মনে রাখবা টিবি গুলো কোন ভ্যাকসিনে এফেক্টিভ হয় না পুরোপুরি। আমি আগেই বলেছি, একটা সময় বলা হতো যে ভ্যাকসিন দিয়ে একদম সুস্থ করা যায়, কিন্তু টিবির ক্ষেত্রে এটা বলা যায় না। ঠিক আছে, এই জিনিস হচ্ছে নো নিউ ড্রাগ অন দা হরিজন, এগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের অবস্ট্রাকল। এখন যদি পেশেন্ট ট্রিটমেন্ট ঠিক মতো না হয়, ওষুধগুলো ঠিক মতো না খায়, অনেকে বলে যে স্যার আমি ওষুধ খাইতে ভালো লাগে না, আমার লাল প্রস্রাব হয়, আমার এতগুলো লম্বা লম্বা ওষুধ খাইতে হয়, মানে এই ধরনের একটা ব্যাপার। এখন এই জন্য যদি বা অনেক পেশেন্ট আছে, আমরা বাংলাদেশ তো দেখা যাচ্ছে ওষুধ ছিল লক্ষণ ছিল, এখন ওষুধের কারণে কিছুটা সাবসাইড করলে ওষুধ বন্ধ করেছে। এগুলো হচ্ছে আমাদের ডাক্তার জীবনের সবচেয়ে বড় অবস্ট্রাকল। ঠিক আছে, এটা আমাদেরকে পার করে আমাদের এগিয়ে যেতে হবে। তো কিভাবে করতে হবে, এটার জন্য অবশ্যই কন্ট্রোল প্রোগ্রাম লাগবে। এটার জন্য গভর্নমেন্টের কোঅর্ডিনেশন, অবশ্যই আমাদের গভর্নমেন্ট খুব সুন্দর কাজ করছে। ঠিক আছে, তারপর হচ্ছে তারপর প্রলং এফোর্ট, ফান্ডিং অন, হ্যাঁ অবশ্যই গভর্নমেন্ট অনেক, আমি তো বললাম জিন এক্সপার্ট টেস্ট একটা সময় বিভাগীয় শহরে ছিল, এখন কিন্তু এটা একদম বলতে গেলে কিন্তু এখন হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে চলে আসছে। সো এটা আমাদের গভর্নমেন্টের একটা বিশাল ব্যাপার। গভর্নমেন্ট আমাদের টিবি চিকিৎসার ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পরিসর খুলে দিয়েছেন। এটা একটা অবশ্যই গভর্নমেন্টকে ধন্যবাদ দেওয়ার একটা ব্যাপার। ঠিক আছে, এরপর আছে প্রিভেনশন কন্ট্রোল প্রোগ্রামে। সাধারণত আমরা কমিউনিটি মেডিসিনের মানুষরা আমরা বলি যে প্রিভেনশনটা 3টা হেডিং এ হয়। একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে আমাদেরকে কিন্তু মানে আমাদের মানুষদেরকে সচেতন করতে হবে। আশেপাশের মানুষ, মেডিকেল পার্সনটা তো সচেতন, আবার মেডিকেল পার্সনরা দেখা যাচ্ছে মানে নিজের প্রতি সচেতন না,
কিন্তু রোগীর প্রতি সচেতন। ঠিক আছে, এদের আমাদের ক্ষেত্রে সেটা কিভাবে মেডিকেল পার্সনের ক্ষেত্রে তাদের নিজেদের প্রতি সচেতন হইতে হবে, টোটাল প্রোটেকশন ম্যানেজ করতে হবে টিবি পেশেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে হেলথ এডুকেশন এবং স্পেসিফিক প্রোটেকশন। ওই যে বললাম টিবি পেশেন্ট ম্যানেজ করছেন, অবশ্যই একটু মুখে মাস্ক ইউজ করবেন। হেলথ এডুকেশন, আমি বলি বাংলাদেশে সবকিছু চিকিৎসা অনেক এগিয়ে আছে, কিন্তু বাংলাদেশ হেলথ এডুকেশনে একটু পিছিয়ে আছে। ঠিক আছে, হেলথ এডুকেশন লেভেলটা একটু বাড়াতে হবে। এরপর হচ্ছে যে পপুলেশন স্ট্র্যাটেজি, হাই রিস্ক, এগুলো সবগুলো হেলথ এডুকেশনে। যেমন আমি তো আসলে নাটাবের সাথে কাজ করি, তো আমাদেরকে প্রায় আমাদের কিন্তু দেখা যায় বিভিন্ন সেমিনার হয়, ওইগুলোতে অনেক সময় আমি প্রেজেন্টেশন থাকে আমার, এইটা একটা টিভির ব্যাপারে কথা হয়, সাধারণ ব্যাপার দেখা যায় বিভিন্ন কোরামের সাথে থাকে, কখনো আইনজীবী সমিতির সাথে থাকে, কখনো হচ্ছে শিক্ষকদের সাথে হতে পারে, কখনো হচ্ছে মানে যারা মসজিদের ইমাম সাহেবরা আছেন, মানে বিভিন্ন, বা অনেকে আছে যারা অবসরে চলে গেছেন, ওনাদেরকে নিয়ে আমরা কিন্তু সচেতনতা বিল্ড আপ করার আমরা চেষ্টা করি। মানে কি, আমরা হেলথ এডুকেশনটা আমরা যাতে প্রত্যেকটা মানুষের কাছে চলে যায়, এই ইনফরমেশনটা দেওয়ার আমরা চেষ্টা করি। ঠিক আছে, এইভাবে এটাকে এই প্রসেসটাই হচ্ছে হেলথ এডুকেশন। তো এগুলো করা হচ্ছে। ঠিক আছে, ব্র্যাক, নাটাপ, ইভেন প্রচুর প্রোগ্রাম হচ্ছে। ঠিক আছে, তারপরে সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে ওই একটাই, প্রথমে আগে ধর্ম, তারপর চিকিৎসা দেবো, এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন হচ্ছে রিহেবিলিটেশন এবং ডিসেবিলিটি নিউট্রিশন। এখন যে পেশেন্টটা অনেকদিন ধরে টিবি আক্রান্ত ছিল, দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তো এতটা ভালো না, তখন তাদেরকে একটু সহজে তাদেরকে কাছে টেনে নিতে পারে না। তো এইটাও কিন্তু যাতে আমাদের যে টিবি আক্রান্ত যে রোগীরা, তারা যাতে সহজভাবে সমাজে যেতে পারে, তাদের দৈনন্দিন কাজ করতে পারে, এইটাও কিন্তু আমাদেরকে কনফার্ম করতে হবে, অ্যাসুরেন্স করতে হবে। এটাই হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। এটা আর কিছুই না, ওই আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, বিসিজি ভ্যাকসিন, প্রোটেক্টিভিটি 0 to 8, এইগুলোই আমি বলেছি, আর কিছুই না। ঠিক আছে, তোমরা সবই জানো, পড়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের টিউবারকুলোসিস পড়া শেষ। হয়তো আমরা সামনের শনিবার একটা নতুন টপিকস নিয়ে আসবো। ঠিক আছে, এটা তোমাদের অ্যাক্সেস তোমাদেরকে জানিয়ে দিবে। আমি সাধারণত ইপিআই ডিজিজ গুলো সবগুলো তোমাদেরকে পড়িয়ে দেন, আমি নন কমিউনিকেবল যে পোর্শন গুলো আছে ওইগুলো আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, আজকে সেশন নিয়ে কারো কোনো কোশ্চেনে যদি কোনো কনফিউশন থাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারো কোনো সাজেশন থাকলে সেটাও বলতে পারো। ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট চেক দিচ্ছি। ঠিক আছে বাবা। আচ্ছা, ওমিয়া একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, অনেক কিছুই ক্লিয়ার হয়েছে আপনার ক্লাস করে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এসেছো তাই ক্লিয়ার হয়েছে, এবং তোমরা বুঝতে চেষ্টা করেছো তাই ক্লিয়ার হয়েছে, আমার একার পক্ষে তো সম্ভব না। অনেক কিছুই ক্লিয়ার হয়েছে আপনার ক্লাস করে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এসেছো তাই ক্লিয়ার হয়েছে, এবং তোমরা বুঝতে চেষ্টা করেছো তাই ক্লিয়ার হয়েছে, আমার একার পক্ষে তো সম্ভব না। আর কোনো কোশ্চেন আছে বাবা? আর কোশ্চেন না থাকলে শেষ করে দিব। কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো, বা তোমাদের যদি কোনো টপিক যদি মনে করো যে আমাকে দিয়ে তোমাদের এই টপিকগুলো আমি পড়ালে ভালো হয়, এরকম যদি কোনো সাজেশন থাকে, ইউ মোস্ট ওয়েলকাম। বা আমার ক্লাস নিয়ে কোনো সাজেশন থাকে, সেটাও করতে পারো। ঠিক আছে, নিঃসংকোচে বলতে পারো। এরকম যদি কোনো সাজেশন থাকে, ইউ মোস্ট ওয়েলকাম। বা আমার ক্লাস নিয়ে কোনো সাজেশন থাকে, সেটাও করতে পারো। ঠিক আছে, নিঃসংকোচে বলতে পারো। তোমাদের এনি কাইন্ড অফ কমেন্ট হচ্ছে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এনি কাইন্ড অফ সাজেশন। সবাই যদি কোনো কমেন্ট না থাকে তাহলে শেষ করে দিব, আর যদি কিছু জানা থাকে বলো। ঠিক আছে, 2 মিনিট সময় দিচ্ছি, কমেন্ট থাকলে একটু কমেন্ট করো, আদারওয়াইজ আমরা শেষ করে দিব। হ্যাঁ, সবাই যদি কোনো কমেন্ট না থাকে তাহলে শেষ করে দিব। আর তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছে, 18ই অক্টোবর তোমাদের সাথে একটা নতুন রূপে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আচ্ছা, ঠিক আছে, এবং তোমরা নিজেরাও আসবে, নিজেদের বন্ধুদেরকেও ইনভাইট করবে, বড় ভাইদেরকেও ইনভাইট করবে, যাতে সবার একটু সাহায্য হয়। ঠিক আছে, আমরা কিছুই না, আমরা আলোচনা করব, গল্প করব, জ্ঞানটাকে সবাই সমানভাবে আমরা বর্জন করব, নতুন কিছু শিখবো, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ছয় বলছে স্যার, বায়োস্ট্যাটিস্টিক্সটা যদি স্যার সহজ করে বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বায়োস্ট্যাটিস্টিক্স এর 18ই মার্চ, 18 অক্টোবর, মার্চ বলে সেপ্টেম্বর বলতেছি, বুঝছো, বয়স হয়ে গেলে কি হয় এটা আমার দেখা বুঝো। ঠিক আছে, এখন যাই হোক, 18 অক্টোবরে আমি কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স এর মেইনলি পড়াবো। বায়োস্ট্যাটিস্টিক্স দিয়ে তোমাদেরকে একটা ওয়ার্কশপ করাবো, আমি বলেছি, যেটা শুরু হবে বায়োস্ট্যাট দিয়ে, বেরোবে হচ্ছে পাবলিকেশন দিয়ে, মানে ঢুকবো একদিক দিয়ে, বেরোবো আরেক দিক দিয়ে। ঠিক আছে, তো 18 অক্টোবর পর্যন্ত ওয়েট করো। 18 অক্টোবরে মোটামুটি বেসিক জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, ইভেন কমন মেডিসিনের নলেজটা তোমাদের কেন লাগবে সব আমি এক ক্লাসে আমি এগুলো বোঝানোর আমার আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে বাবা, কার কমেন্ট না থাকলে আজকে বিদায় নিব। ঠিক আছে, 1 মিনিটে কমেন্ট করো। কেন লাগে সব আমি এক ক্লাসে আমি এগুলো বোঝানোর আমার আপ্রাণ চেষ্টা করব, এবং আমরা ওয়ার্কশপটা কেউ মিস করো না।
ঠিক আছে, আমরা নতুন ভাবে আমরা ওয়ার্কশপটা আমরা করতে চাচ্ছি একটু যাতে তোমাদের কাজে লাগে, এটার জন্য আমার একটা প্রচেষ্টা। বাকিটা উপরওয়ালা জানে কতটুকু এই প্রচেষ্টা সফল হবে। তবে তোমরা যদি সবাই আসো তাহলে অবশ্যই এই প্রচেষ্টাটা অবশ্যই সফল হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবচেয়ে বড় কথা সেফ থাকো, এই বলে আমার আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থেকো।